যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটির সময়কাল 2005 সাল। আমাকে যে ঘটনাটি দিয়েছে তার নাম হচ্ছে রাসেল। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বুড়িচন্দ্র গ্রামে। আর এই ঘটনাটিও মূলত এই বুড়িচন্দ্র গ্রামেরই ঘটনা। এই ঘটনাটি আমাকে সে যখন বলেছিল, সময়টি ছিল যতদূর মনে পড়ে 2018 সাল হতে পারে, এরকম একটা সময়, ঠিক আমি শিওর না। এরপরে এই ঘটনাটি আমি শেয়ার করি। এই ঘটনাটি অনেকেই আবারও শুনতে চেয়েছে, যার কারণে ঘটনাটি আবার রেকর্ড করে আপনাদের উদ্দেশ্যে আপলোড করলাম। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সূত্রপাত মানে যেখান থেকে আসলে করুণ বিষয়টি শুরু হয় সেটা মূলত আমাদের দেশের বাইরে সৌদি আরবে। তার সঙ্গে ঘটেছিল, তার বাড়িও ওই বুড়িচন্দ্র গ্রামে। তার সে ইয়াং ছিল, সৌদি প্রবাসী ছিল, সে সৌদি আরবে কনস্ট্রাকশন একটি কাজে লিপ্ত ছিল। তো বিশাল বড় বড় ভবন তৈরির সাথে যেই বাংলাদেশি শ্রমিকরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সুবিশাল অট্টালিকা তৈরি করে যাচ্ছেন আর আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, এমনই ছিলেন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। যখন বেসমেন্ট মানে যখন নিচ তলার কাজ হবে, তার আগে তো মাটি খুঁড়ে নিতে হয়। তো ঠিক তেমনি বিশাল একটি গর্ত তৈরি করা হয় সেই জায়গাতে। ওই গর্তের মধ্যে ঢালাই করে লম্বা লম্বা রড প্রথমে দেয়া হয়, তারপর তার চারদিকে গোলাকৃতি বা আয়ত বা বর্গক্ষেত্রের বিভিন্ন শেপ দিয়ে তার মধ্যে সিমেন্ট দিয়ে দেওয়া হয়। এটা তো আপনারা দেখেছেন নির্মাণ কাজ যেভাবে হয় আর কি। তো ওই জায়গাটাতে একটি গর্ত করা হয়, একাধিক গর্ত। তার মধ্যে একটি গর্তে সুলতান নামে একজন, মূলত যিনি খুব করুণভাবে মারা গিয়েছিলেন, সুলতান নামে একজন, উনি ওই গর্তের মধ্যে নামেন। গর্তের মধ্যে নেমে ওনার সাথে আরো লোক ছিল, ওনারা ওনাদের কাজটি করছিলেন। তো কাজ করতে করতে ওনারা মোটামুটি কাজের মধ্যেই লিপ্ত ছিলেন না, কোনো কনসেন্ট্রেশন অন্যদিকে আসলে ছিল না। তো সুলতান যে কাজটি করছিলেন উনি হচ্ছে যে ওই রডের সাথে যে তার আছে চিকন চিকন, আমরা এটাকে ওই যে গুনা তার বলি, চিকন চিকন তার, যেটা দেখবেন দুই রডকে বেঁধে দেওয়ার জন্য এই তারগুলো ব্যবহৃত হয়। উনি মূলত ওই কাজটি করছিলেন। সেফটি যে সমস্ত ইকুইপমেন্ট তার থাকার দরকার ছিল সেগুলো তার কাছে ছিল, মাথায় হেলমেটও ছিল। স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো তিনি কাজ করছিলেন। এর মধ্যে কি হয়, উপর থেকে একটি মাঝারি সাইজের পাথর, সেটার ওজন প্রায় 20 কেজির মতো হবে এমন একটি পাথর, এরকম একটি পাথর কিভাবে যেন গড়িয়ে ওই গর্তের মধ্যে পড়ে যায়। আর এই পাথরটি সরাসরি ওনার মাথায় এসে পড়ে। নির্মাণ কাজের সাথে যারা জড়িত থাকে তারা যে হেলমেট গুলো পরে, এই হেলমেট গুলো কিন্তু পাতলা প্লাস্টিকের হয়, আপনারা কিন্তু সেটা দেখেছেন। বিভিন্ন জন যেমন মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি প্রজেক্ট গুলো বা বেসরকারি প্রজেক্ট গুলো হচ্ছে, অবকাঠামো প্রজেক্ট, সেখানে দেখবেন যে হেলমেট গুলো, এই হেলমেট কিন্তু আসলে খুব বেশি লোড নিতে পারে না, খুব যে বেশি বড় আঘাত এগুলো কিন্তু সহ্য করতে পারে না। এই পাথরটি সরাসরি এসে সুলতানের মাথার উপর পড়েছিল। আশেপাশে তেমন কোনো পাথর ছিল না, থাকলেও বেশ দূরে। ওটা যে কিভাবে ওখানে এসে পড়লো গর্তের মধ্যে, এটিও সবাই ভেবেছিল যে কিভাবে এটা এখানে আসলো। হতে পারে ওই গর্তের ওই পাথরের কোনো কিনারায় কোনো গাড়ির টায়ার হঠাৎ করে পড়েছিল, মানে গাড়ি চলার সময় পড়েছিল হয়তো, বা সেটা অনেক সময় এইভাবে পড়লে পাথর ছিটকে চলে যায়। এছাড়া এত দূর থেকে ওই পাথর ওই গর্তের মধ্যে পড়ার কথা নয়। যাই হোক, যে কোনো কারণে হতে পারে, প্যারানরমাল কোনো কারণেও হতে পারে, এটা নিশ্চিত না আসলে, এটা এভাবে বলা যায় না যেটা প্যারানরমাল কারণে দূর থেকে এসে পাথর পড়েছে। এই পাথরটি সুলতানের মাথায় এসে পড়ে, আর মাথায় পড়ার সাথে সাথে তার হেলমেট তো ভেঙে যায়, তার মাথাটা এমন ভাবে থেতলে যায় যে সেটা আসলে দেখার মতো নয়। পাথরটি
সুলতানের মাথায় পড়ার পরে ছিটকে আরেকটা জায়গায় পড়ে, সেখানে আরো একজন আহত হলেও সেই আঘাতটা তেমন গুরুতর ছিল না, কিন্তু মূলত ওই আঘাতে সুলতানের স্পট ডেড হয়ে যায়, মারা যান সুলতান। তার কিছুটা ভিসা জটিলতা ছিল, উনি হয়তোবা যখন সৌদি আরবে এসেছিলেন তার ভিসাগত কোনো জটিলতা হয়তোবা ছিল, যার কারণে ওনার লাশ দেশে আসতে বা দেশে নিয়ে আসতে প্রায় 3 মাস সময় লেগেছিল। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন কাগজপত্রের জটিলতা, এই সমস্ত জটিলতায় আটকে ছিল ওনার লাশ সৌদি আরবে 3 মাস। 3 মাস পর ওনার ডেড বডি বাংলাদেশে আসে। ওনার লাশটা একদম কফিনে ফিক্সড করে, মানে ওইখান থেকে গোসল করে কাফন পরিয়ে একদম মানে কফিনটা টাইট করে লাগিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এই কফিনটা যেন না খোলা হয়, একবারই যেন কবর দিয়ে দেওয়া হয়। তার লাশটা আসলে খুব মানে বিভৎস হয়ে গিয়েছিল। এই 3 মাস ফ্রিজিং করে রাখা হয়েছিল লাশ, আর কফিনের মধ্যেও কিন্তু ওই বরফ দিয়ে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় ফ্রিজিং করে রাখা হয়, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, কিন্তু কফিন খুললে সেটা আর ওই ঠান্ডা অবস্থায় থাকে না। যাই হোক, বাংলাদেশে লাশ আসার পরে সেটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসে, পরে সেখান থেকে যে সরকারি প্রসিডিউর সেগুলা শেষ করে অ্যাম্বুলেন্সে করে এই ডেড বডি বুড়িচন্দ্র গ্রামে নিয়ে আসা হয়। এখন বুড়িচন্দ্র গ্রামে নিয়ে আসার পর সবাই তো জানাজা দেওয়ার জন্য রেডি, কবরও খুঁড়ে রাখা হয়েছে। কবর খুঁড়ে রাখা হয়েছে সুলতানদের বাড়ি থেকে একটু পাশেই আর কি একটা গোরস্থান রয়েছে। সুলতানদের বাড়ি থেকে একটু দূরেতে একটা মসজিদ, এর মসজিদের মধ্যবর্তী জায়গা হলো গোরস্থান। নামাজ পড়তে গেলে ওই গোরস্থান পার হয়ে যেতে হয়। ঠিক এমন একটি গোরস্থানে সুলতানের কবর খুঁড়ে রাখা হয় এবং ডেড বডি আসার পরে জানাজা পড়ানো হয়। কিন্তু সমস্যা দেখা দিল যে আত্মীয় স্বজনের অনেকেই সুলতানের ডেড বডি শেষ দেখতে চাচ্ছে। শুরুতেই বলা হয়েছে তার মাথা কিন্তু খুব মানে বিভৎস ভাবে থেতলে গিয়েছিল, এই জন্য এই দৃশ্য আসলে সবার পক্ষে দেখার মতো উপযোগী ছিল না। এই কারণেই মূলত বলা হয়েছিল যে সরাসরি কফিন সহ যেন কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে মা বাবার মন, আত্মীয় স্বজনের মন, এগুলো তো আসলে মানে খুব কঠিন এই আবেগগুলো কন্ট্রোল করা। সবাই বলে যে যাই হোক, আমার ছেলের মানে যতই মাথা থেতলে যায় বিভৎস হোক, অন্তত তার দেহ তো আমরা একটু দেখতে চাই, এটুকু কি আমরা দেখতে পারবো না? যাই হোক, অবশেষে কফিন খোলা হয় শেষ দেখার জন্য। তো দেখা গেল যে আসলে তার মাথার যে অংশটা, মাথা অলমোস্ট নেই বললেই চলে, এমন ভাবে থেতলে গিয়েছিল যে মাথা অলমোস্ট নেই বললেই চলে। মাথার অংশটুকু ছোট্ট একটা ব্যাগের মধ্যে ওইখানে কফিনের মধ্যেই আলাদা করে রাখা ছিল। যে অংশটুকু আসলে থেতলে গিয়েছিল, যেটা মানে কোনোভাবে মাথার সাথে রাখা সম্ভব ছিল না, ওটি ওই পাশেই রাখা ছিল একটা পলিথিনের মধ্যে বা এই টাইপের কোনো একটা বক্সের মধ্যে। তো এই দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়েছিল, তারপরও অন্তত মনের মধ্যে একটাই সান্ত্বনা ছিল যে না, সুলতানকে শেষ দেখা অন্তত দেখতে পেরেছে সবাই। যাই হোক, তাকে জানাজা তো হয়ে গিয়েছিল, তাকে কবর দিয়ে দেওয়া হয়। মূলত ঘটনাটা এই পর্যন্তই হওয়া উচিত ছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু এ পর্যন্ত হয়নি। ঘটনা শুরু মানে ভৌতিক ঘটনা শুরু এরপর থেকে নিয়ে। এই ঘটনার 3 থেকে 4 দিন পরে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। সুলতানের যিনি বাবা, উনি নামাজ পড়তে যাচ্ছিলেন, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে, যেটা ওই কবরস্থান পার হয়ে যেতে হয়। তো স্বাভাবিকভাবে উনি মাগরিবের নামাজ পড়তে যান। নরমালি উনি মাগরিবের নামাজ পড়তে গিয়ে এশার নামাজ পড়ে তারপর বাড়িতে ফিরে আসেন। তো ওই দিন উনি চিন্তা করেন, যেহেতু ছেলে মারা গেছে, একটু মানে পরিবারের অন্য সদস্যরাও তো তারা তো মানে মন খারাপ। মাগরিবের নামাজ পড়ে মানে ওই কয়েকদিন উনি বাড়িতেই ফিরে আসতেন, আসলে আবার এশার নামাজের সঙ্গে নিয়ে যেতেন। তো মাগরিবের নামাজ পড়ে উনি একটু দেরিতেই বের হয়েছিলেন, সবার সাথে বের হননি। বাসা তো খুব বেশি দূরে না, কাছে। তো উনি বাড়ির দিকে যাত্রা শুরু করেন। উনি যখন কবরস্থানটা পার হয়ে একটা ছোট্ট বাসার মতো আছে, ওইখানে যখন এসেছেন, তখনই ওই বাসার ভিতর থেকে কে যেন ওনাকে ঢিল মারছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, আমাকে ঢিল মারে কে? উনি প্রথমে মনে করেছেন হয়তো বা উপর থেকে কোনো কিছু
অনেক সময় ছোট ছোট ওই গাছের কোন একটা অংশ, কাঠের কোন একটা অংশ এটা গায়ে পড়েছে কিনা। পরে দেখি না, উপর থেকে পড়ে, এটা পাশ থেকে আসছে, বাঁশের মধ্যে থেকে কেউ ঢিল মারছে, একটা দুইটা তিনটে এরকম করে ঢিল মারছে, ছোট ছোট ঢিল। তুমি তখন বলো এই কে ঢিল মারে, কে? কোনো সারা শব্দ নেই। আমারও ঢিল মারে। তখন আবারও বলে যে এই কে রে বেয়াদব কোথাকার, ঢিল মারছো, আমি একটা মুরব্বী মানুষ। এইভাবে কথা বলছে। তখন ওই বাঁশের মধ্যে থেকে একটা লম্বা অবয়ব বের হয়ে আসে, সাদা কাপড়ের মতো কিছু একটা পরা, জুব্বা না আবার পাঞ্জাবির মানে কি পরা এটা উনি আসলে বুঝতে পারেননি। তো উনার হাতে টর্চ লাইট ছিল। উনি ওইটা যেটা আসছিল আর কি, ওই অবয়বটা, তার দিকে টর্চ লাইট মারেন, যেটা কে দেখি এবার ঢিল মারছে, হাজল্যাং করছে। উনি যেটা দেখতে পান, এটা দেখে উনি কোনোভাবেই নিজের সেন্স ধরে রাখতে পারেননি। উনি দেখেন যেটা আর কেউ নয়, ওনার ছেলে সুলতান, এবং তার চেহারাটাও ভয়ানকভাবে বিকৃত হয়ে আছে, মনে হয়তো মাথায় খুব আঘাত লেগেছে। কিন্তু ওনার ছেলের চেহারা উনি দেখে বুঝেছিলেন যে এটা আমার ছেলে। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। যেহেতু মাগরিবের নামাজের তার মসজিদ থেকে উনি সবার পরে বের হয়েছিলেন, এই জন্য পরের লোকজন হেঁটে যাওয়ার সময় ওনাকে দেখবে বিষয়টা এমন হয়নি। কিন্তু পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন অন্য লোকেরা হেঁটে আসছে কিছু সময় পরেই, তখন ওনাকে ওই বাসার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে ফেরত নিয়ে আসেন। তাকে অল্প সময়ের মধ্যেই তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে কি হয়েছিল এটি যখন সবাই জিজ্ঞেস করে, তখন তিনি সব ঘটনা খুলে বলেন যে আমি তো সুলতানকে দেখেছি এখানে, আমাকে এইভাবে ঢিল মারছিল। তো সবাই বলে যে আসলে আপনার ছেলে মারা গেছে, তো আপনি শোকে খুব শোকাক্ত হয়ে আছেন, এই কারণে আপনি মনের ভুলে হয়তো এরকমটা দেখেছেন। এমনটা তো আমাদের কখনো হয়নি যে ওই বাসারের ওখানে এসে কেউ ভয় পেয়েছে, এখন পর্যন্ত এই ধরনের ঘটনা তো কখনো ঘটেনি। আপনি আসছিলেন, অবচেতন মনেই দেখেছেন। কিন্তু উনি আসলে কাউকে বোঝাতে পারছিলেন না যে উনি যেটা দেখেছেন সেটা সত্যিই দেখেছেন। যাই হোক, এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে যে অনেকেই মানে বলে যে উনি এরকম সুলতানকে নাকি দেখেছে, দেখে ভয় অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, এরপরে 3-4 দিন এরকম আর তেমন কোনো সমস্যা হয়নি। উনিও নামাজ পড়তে গেছেন, কাউকে দেখেননি। উনি নামাজ পড়তে গেলেও বিশেষ করে মাগরিবের নামাজের সময়, সে নামাজের সময় সাথে লোক থাকতো আর কি, এই জন্য হয়তো কাউকে দেখেননি। তো ওনার এই ঘটনার 3-4 দিন পরে ঘটে আরেকটি ঘটনা। এক রাত্রে একজন লোক বাইসাইকেল নিয়ে আসছিল। তো বাইসাইকেল নিয়ে আসার পথে যখন ওই কবরস্থানটা পার হয়েছে, পার হয়ে যখন ওই বাসারের কাছাকাছি এসেছে, তখন ওই লোকটার কাছে মনে হয় হঠাৎ করে পেছন থেকে তার সাইকেলটি কেউ টেনে ধরেছে। আর প্রিয় লিসেনার, সাইকেল যদি পেছন থেকে কেউ টেনে ধরে তাহলে কিন্তু বোঝা যায়, আপনারা যারা সাইকেল চালান তারা কিন্তু বলতে পারবেন যে সাইকেল যদি পেছন থেকে কেউ টেনে ধরে, যিনি চালাচ্ছেন তিনি কিন্তু স্পষ্ট বুঝতে পারেন। তো স্পষ্ট বুঝতে পারলেন পেছন থেকে কেউ সাইকেল টেনে ধরেছে। আর হঠাৎ করে টেনে হওয়ার কারণে, গতিজনতার কারণে, মানে উনি সামনের দিকে ছিটকে পড়েন সাইকেল থেকে, হাত পা ছুলে যায়। চিন্তা করে কি ব্যাপার, কি হলো, পেছন দিক থেকে কে টেনে ধরলো। ওই যখন উঠে দাঁড়ান, দাঁড়িয়ে পেছন দিকে তাকান, দেখেন সাইকেল পড়ে আছে মাটিতে, কিন্তু সেখানে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটির চেহারা যে কি, সেটা কার চেহারা, এটি আসলে তার দেখার মতো কোনো মানসিক অবস্থা ছিল না। যখনই ওটা দেখেছেন, ওই প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখান থেকে মারেন দৌড়। তো কিছু তো সামনে গিয়ে কিছু মানুষের সাথে তার দেখা হয়ে যায়। কি হয়েছে বলে যায় এই ঘটনা। তো তখন ওই লোকগুলোর সাথে উনিও আসেন, দেখেন সত্যি ওনার সাইকেল পড়ে আছে। তো তখন সাইকেল উদ্ধার করেন এবং বলেন যে এই জায়গাটাতে উনি এটা দেখেছেন। তখন মানুষের মধ্যে মানে কানাঘুষা শুরু হয়ে যায় যে সুলতান মারা গেছে, এরপরেও এই ধরনের ঘটনা, প্রথম দিকে নাকি সুলতানকে দেখেছে তার বাবা নিজেই, এরপর আছে এই ঘটনা ঘটলো, আসলে হচ্ছেটা কি ওখানে। এখন যেহেতু সাইকেল থেকে উনি পড়ে গেছেন হঠাৎ করে, তখন কেউ কেউ বলেছে যে সাইকেল তো কোনো কারণে সামনে থাকে কোনো ইট বা অন্য কোনো কিছুর সাথে ধাক্কাও লাগতে পারে। তখন উনি বলেছেন যে সামনে থেকে ধাক্কা লাগলে সেটা তো আমি বুঝবো, আর পেছন থেকে টেনে ধরলে সেটাও তো আমি বুঝবো। সাইকেলটা পেছন থেকে টেনে ধরা হয়েছে। যাই হোক, এর মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে ঘটে আরো একটি ঘটনা, তাই একই রকম ঘটনা। সেটি হচ্ছে এবার দুজন লোক যাচ্ছিল, দুজন লোক
এবার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওনারা যখন ওই কবরস্থান পার হয়ে বাঁশঝাড়ের কাছাকাছি এসেছেন, তখন মোটরসাইকেলের সামনের যে হেডলাইট আছে সেই হেডলাইটের আলোতে তারা দেখতে পাচ্ছেন সাদা আলখেল্লার মতো কিছু একটা পড়া, একটা লম্বা অবয়ব, প্রায় 8-9 ফুট উচ্চতা হবে এমন একটি অবয়ব, মাথা ঢাকা, রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন ওনারা চিন্তা করছেন কি ব্যাপার, এটা কে রে? তো মোটরসাইকেলে ওনারা থামাবেন কি থামাবেন না এই ডিসিশন নিচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে মনে হয়েছে যে এই মোটরসাইকেলটা কেউ টেনে ধরেছে, হঠাৎ করে টেনে ধরেছে। আর তখনই ওই মোটরসাইকেল থেকে ওই দুইজনই ছিটকে পড়েন। তারপরে ওনারা কিন্তু খুব, কারণ বাইসাইকেল থেকে ছিটকে পড়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে, কারণ বাইসাইকেলের গতি আর মোটরসাইকেলের গতি কিন্তু একরকম থাকে না। ওগুলো ছিটকে পড়ে কারো হাত ভেঙে যায়, কারো পায়ে প্রচন্ড আঘাত লাগে। দুজনেরই হেলমেট পরা ছিল দেখে মাথায় তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু শরীরের বিভিন্ন অংশে মারাত্মক চোট লাগে তাদের। তারা উঠে দেখেন যে ওই অবয়বটি আর সামনে নেই। আরো একটি ভয়ানক ব্যাপার তারা দেখেন যে মোটরসাইকেলটি টেনে ধরেছে হচ্ছে পেছন থেকে। মোটরসাইকেলটি যখন তারা উঠানোর চেষ্টা করেছেন মাটি থেকে, তখন ওনারা দেখেন মোটরসাইকেলটি কোনোভাবেই আর চালিয়ে নেওয়ার মতো উপযোগী নেই। কারণ হচ্ছে ওই মোটরসাইকেলটির 2 চাকাই এমন ভাবে মুচড়ে গেছে, আপনারা দেখেছেন রিক্সা বা সাইকেল এগুলো চাকা যদি মুচড়ে যায় তখন ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো হয়ে যায় অনেকটা। মোটরসাইকেলের 2টো চাকাই এরকম ইংরেজি 4 বা ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো হয়ে গেছে। কিন্তু মোটরসাইকেলটি কোনো কিছুর সাথে তো ধাক্কা লাগেনি, মোটরসাইকেলটি পেছন থেকে টেনে ধরেছিল। তাহলে এই চাকা দুটো এভাবে বাঁকা লোকে, তাদের কাছে মোবাইল ফোন ছিল, যেহেতু তারা শারীরিকভাবে বেশ আহত হয়েছিলেন, আর মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়া যাচ্ছিল না, কোনোভাবেই চালানো যাচ্ছিল না। কিন্তু মোটরসাইকেল স্টার্ট কিন্তু চলছিল, প্রিয় লিসেনার্স, স্টার্ট কিন্তু অন ছিল। তো তারা লোকজনকে ডাকেন, তারা আসেন, বহু লোক দেখে যে এই অবস্থা। তো আরো একটি ব্যাপার, সেটা হলো যদি কোনো কিছুর সাথে ধাক্কাই লাগতো, যে জোরে ধাক্কা লেগেছে তাতে 2টো চাকাই কিন্তু এরকম মুচড়ে যাওয়ার কথা নয়। আর 2টো চাকা যদি মুচড়ে যায়ও তাহলে কিন্তু মোটরসাইকেলের সামনের অংশ বা সাইডের অংশের কোনো অংশ ভেঙে যাওয়ার কথা। মোটরসাইকেলের কিন্তু সামনের অংশ বা পেছনের অংশ কোনো কিছু ভেঙে যায়নি, শুধু ওই 2টো চাকাই শুধু এরকম বাঁকা হয়ে গিয়েছিল। কারণ মোটরসাইকেলটা শুধু ধাক্কা লাগেনি, পেছন থেকে কেউ টেনে ধরেছে, এই জন্য মোটরসাইকেলের অন্য কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার পরে গ্রামবাসী সবাই আলোচনা করতে থাকে সুলতানের ভূত নেমে এসেছে, এভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, ওই রাস্তাতে আসা যাওয়াই কমে গেল। এই ঘটনা যদিও খুব ভয়ানক, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিছু ইতিবাচক ঘটনাও ঘটতে শুরু করে। ওই গ্রামে বেশ কিছু ছিচকে চোরের উপদ্রব ছিল, যেমন গাছ থেকে কাঁঠাল চুরি, আম চুরি, পুকুর থেকে মাছ চুরি, কলা গাছ থেকে কলার কাঁধি শুদ্ধ চুরি, মুরগি চুরি, ডিম চুরি, হাঁস চুরি, ছাগল চুরি, গরু চুরি, এইরকম কিছু চোরের উপদ্রব বেশ ছিল। অদ্ভুত ব্যাপার হলো এই চোরগুলো নাকি যখন এখানে আসতো চুরি করতে গ্রামে, এই চোরগুলো ওই সুলতানকে নাকি দেখতো। আসলে ওটা সুলতানই ছিল কিনা সবাই তো চেহারা ফলো করতে পারেনি, চেহারাটা একজনই শুধু দেখেছে, তার বাবা। এরপরে জনেরা কেউ কিন্তু চেহারা দেখেনি, শুধু অবয়বটা দেখেছে। তো অনেকেই ওই অবয়বটা দেখতো, তখন বলতো সুলতানের ভূত গ্রাম পাহারা দিচ্ছে। আসলে সেটা সুলতানের ভূত নয়, কারণ হলো মানুষ মারা যাওয়ার পরে কিন্তু আর ফেরত আসতে পারে না, প্রিয় লিসেনার্স, এটা আমরা সকলেই জানি। জিনেরা এসে এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, এই ছিচকে চুরিগুলো বন্ধ হয়ে যায়। এখন গ্রামের লোকজন চিন্তা করে যে আসলে এই ধরনের ভয়ের ঘটনা যেন আর না ঘটে, তো এই জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। তখন বেশ কিছু আলেমের সাথে পরামর্শ করেন। তখন তারা বলেন তার নামে বা তার পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা যেন বেশি বেশি করে দান সাদগা করে দেন, এবং একটি গায়েবানা জানাজা আমারও যেন পড়া হয়। সত্যি তাই, ওনার পক্ষ থেকে ওনার পরিবারের সদস্যরা ওনার রুহের মাগফিরাতের জন্য দান সাদগা করেন, আর একবার গায়েবানা জানাজা পড়ানো হয় এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করা হয়। এরপরে ওই অবয়বটিকে আর কখনোই দেখা যায়নি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক
রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তখন ঢাকাতে চাকরি করতাম। তখন একবার বাড়িতে এসে বাজারের একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, মামা বটপুর যাবেন? আমার কথা শুনে রিক্সাওয়ালার চোখ বড় বড় হয়ে গেল। শুধু তার নয়, আশেপাশে থাকা সকল রিক্সাওয়ালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে আমার মনোযোগ সামনে থাকা রিক্সা চালকের দিকে। নিজের চোখ দুটি বিশাল বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়েছেন কেন? যাবেন কিনা বলুন? রিক্সাওয়ালা হক চকিয়ে গেল। নিমেষেই নিজেকে সামলে নিয়ে ভয় ভয় কণ্ঠে বলল, না মামা, ওদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে। দিনের আলো থাকলে আপনাকে নিয়ে যেতাম, এখন রাত 10টার উপরে বাজে, এত রাতে যেতে পারবো না। এটি বলে রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে চলে গেলেন। আশেপাশে থাকা আরো রিক্সাওয়ালাদের যাওয়ার কথা বলতেই তারাও না করে দিয়ে চলে গেলেন। গ্রামের বাজারের ভেতরে দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিটের মতো। আগামীকাল ঈদ। পুরো বাজারে মানুষের কোলাহল। কত রিক্সাওয়ালা খালি রিক্সা নিয়ে বসে আছে, অথচ বটপুর যাওয়ার মতো কাউকে পাচ্ছি না। সবাই গন্তব্য শুনে চলে যাচ্ছে। মোবাইলে তেমন একটা চার্জ নেই যে বাসায় ফোন দিয়ে কাউকে আসতে বলবো। বেশি রাত করে বাসায় ফিরতে চাই না দেখে সকালের বাসে রওনা দিয়েছিলাম যেন বিকেলের মধ্যে বাড়িতে পৌঁছাতে পারি। কিন্তু ভাগ্য এত খারাপ যে ঈদের আগে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যেটা বলার মতো না। বিকেলের বাস রাত 9টার দিকে গ্রামের বাজারে নামিয়ে দিয়ে চলে গেছে। যত সময় যাচ্ছে রাত গভীর হচ্ছে। একটু পর 11টা বেজে যাবে। বাজারে চেনা কাউকে দেখতে পাচ্ছি না যে তার সাথে বাড়ি যাব। আরো সময় বাজারে দাঁড়িয়ে থাকে লাভ হবে না, তাই তার চেয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করাটাই উচিত কাজ হবে। এবং মাঝপথে রিক্সা পেলে সেটিতে উঠে বাড়ি যাব। যেমন ভাবা তেমন কাজ। দুহাতে দুটা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম। অন্ধকার রাত, আগামীকাল ঈদ, অথচ আমাদের গ্রামে তেমন কোনো আয়োজন চোখে পড়ছে না। নিস্তব্ধতা ছেয়ে আছে চারপাশে। আমি নাক বরাবর হেঁটে চলেছি। রাস্তার দুপাশে ধান ক্ষেত, অথচ সেখানে কোনো ধান নেই, এখনো মৌসুম আসেনি। ধান ক্ষেত পানিতে ভর্তি হয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা রিক্সার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলাম একটা ফাঁকা রিক্সা আমাদের গ্রামের দিকে যাচ্ছে। আমি দেরি না করে রিক্সাওয়ালাকে ডাকলাম, মামা বটপুর যাবেন? রিক্সার পুরো মুখ কাপড় দিয়ে জড়িয়ে রাখা। তিনি রিক্সা থামিয়ে আমাকে উঠতে বললেন। আমি দ্বিধাবোধ না করে রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলছে তার আপন গতিতে, আমি তার উপর বসে আছি। হঠাৎ রিক্সাওয়ালা মামা বলে উঠলেন, মামাকে ঢাকায় থাকেন নাকি? হ্যাঁ, কয়েক বছর ধরে বাড়ি আসা হয় না, তাই এবার ঈদের ছুটিতে চলে এসেছি। পায়ে হেঁটে কেন? রিক্সা নিয়ে যেতে পারলেন না? বাজারের সব রিক্সাওয়ালাকে যাওয়ার কথা বলেছিলাম, কেউ রাজি হয়নি। সামনে বট গাছের বাগান শুরু হবে, তারপর বাঁশঝাড়। এই সবের ভেতর দিয়ে কেউ রাতে আসা যাওয়া করতে চায় না। বাজার থেকে গ্রামের দূরত্ব 4 কিলোমিটার। এটুকুর ভেতর 4 ধরনের রাস্তা চোখে পড়বে। একটা ধান ক্ষেতের রাস্তা, একটা বট গাছের বাগান, তারপর বাঁশঝাড়, সবশেষে পড়বে একটা কবর। এসবের ভেতর দিয়ে আমাদের গ্রামে যাওয়া হয়। মামার কথায় আমি তেমন জবাব দিলাম না, চুপ করে থাকলাম। তখন মামা আবার বললেন, জানেন সাহেব, এই রাস্তা কিন্তু ভালো না। রাতের বেলায় কেউ এই রাস্তা দিয়ে যাতায়াত করে না। সবাই বলে ওই রাস্তা দিয়ে গেলে ভয়ানক সব জিনিস চোখে পড়ে। ভয়ানক জিনিস বলতে কি বুঝাচ্ছেন, একটু খুলে বলুন তো। মাথাহীন মানুষ, দেহ ছাড়া মাথা, কত কি। রাতের বেলায় খুব কম মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখবেন। আমার কথাগুলো শুনে ভয় পাবেন না। এই সব যে বিষয় আছে সবগুলো নেশাখোর মানুষ দেখেছে। আপনি নিশ্চয় জানেন, নেশাখোর মানুষের হুঁশ থাকে না। আমরা ততক্ষণে বটতলার মাঝামাঝি চলে এসেছি। আরো কিছুক্ষণ যাওয়ার পর বাঁশঝাড় পাবো। আমি শুধু রিক্সাওয়ালার কথা শুনে চলেছি, তবে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। এগুলো গল্প নাকি বাস্তব কিছুই বুঝে উঠতে পারছি না। মাঝখানে আমাদের কোনো কথা হলো না। বটগাছ, বটবাগান অতিক্রম করে বাঁশঝাড়ের সীমানায় এসে গেলাম। এমন সময় রিক্সাওয়ালা মামা নিজের রিক্সা থামিয়ে দিলেন। মাঝপথে এমন রিক্সা থামানোর কারণে আমি বললাম, কোনো সমস্যা হয়েছে? মাঝপথে এভাবে রিক্সা থামালেন যে? রিক্সার চেইন বোধহয় পড়ে গেছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি চেইন তুলে আসছি। লোকটি রিক্সার পেছনে গিয়ে চেইন তুলে সামনে এলেন। তারপর রিক্সার সামনে দাঁড়িয়ে করুণ সুরে বললেন, সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আমি একটি মূল্যবান জিনিস দিব। আপনার কাজ থাকবে সেই মূল্যবান জিনিসটি আপনার এলাকার ইমাম সাহেবের হাতে তুলে দেবেন, এবং আপনাকে কিছু টাকা দেব, সেগুলো আমার পরিবারকে দিয়ে দেবেন, কেমন?
ওনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনার মূল্যবান জিনিস কি যে আমাকে দিচ্ছেন? আপনি নিজে গিয়েও তো ইমাম সাহেবকে সেটা দিয়ে আসতে পারেন, এবং আমাকে যে টাকাগুলো দেবেন সেগুলো আপনি নিজে গিয়ে দিয়ে আসতে পারেন। সাহেব, আমার পক্ষে যাওয়া সম্ভব না দেখে আপনাকে অনুরোধ করছি, এই টাকাগুলো আগে নিন। আমার নাম রফিকুল ইসলাম, বাসায় আমার বৃদ্ধ মাকে পাবেন, তার কাছে এই টাকাগুলো দিলে তিনি খুব খুশি হবেন। এই বলে লোকটি আমার ব্যাগের ভেতর কতগুলো টাকা ঢুকিয়ে দিলেন। আমি বললাম, আপনি যখন বলছেন তখন না হয় দেব, তবে আপনি একটা কথা বলুন, আপনি নিজে গিয়েও তো টাকাগুলো মায়ের হাতে দিতে পারতেন। তখন লোকটি এমন কথা বলল যেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সাহেব, আপনাকে একটা গোপন কথা বলি, ওই বাঁশঝাড়ের শেষ সীমানায় একটা বস্তা পাবেন, তার ভেতর একটা জিনিস আছে। আপনি এখন অথবা কালকে সকালে ইমাম সাহেবকে নিয়ে বস্তা খুলবেন। এমন? মামা, বস্তার ভেতরে কি আছে এবং কাজটি আমাকে দিয়ে করাচ্ছেন কেন? আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, আপনি নিজে গিয়ে কাজটি করতে পারতেন। লোকটি কোনো কিছু না বলে রিক্সা চালাতে শুরু করলেন। আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। যখনই ভাড়া দিতে যাব তখনই লোকটি বললেন, আমাকে টাকা দেওয়ার কিছু নেই, আমার ভাড়ার টাকাটি আমার আম্মাকে দিয়ে দিয়েন। আর পুরো রাস্তা আপনি একটি কথা জিজ্ঞেস করেছিলেন, আমি কেন কাজগুলো করছি না। সহজ ভাষায় আপনাকে একটা কথা বলি, অনুগ্রহ করে ভয় পাবেন না। আমি নিজের মনে সাহস জুগিয়ে বললাম, বলুন। সাহেব, আমি যদি বেঁচে থাকতাম তাহলে এই সব কাজ আমি নিজেই করতাম। আসলে আমি বেঁচে নেই। গত কয়েকদিন আগে মারা গিয়েছি কয়েকজন ডাকাতের হাতে। তারা আমাকে মেরে বাঁশঝাড়ের শেষে বস্তার ভেতরে ঢুকিয়ে মাটিতে পুঁতে রেখেছে। দয়া করে আপনি সেখানে যাবেন এবং আমার লাশ উদ্ধার করে সেটি ভালোভাবে জানাজা করার ব্যবস্থা করবেন, মাটি দেবেন, না হলে আমি শান্তি পাবো না। কাজটি যত তাড়াতাড়ি পারবেন করুন। আমার শরীরে পচন ধরা শুরু করেছে, আর বেশি দিন সেখানে থাকলে শরীরের কিছু অবশিষ্ট থাকবে না। এই বলে লোকটি তার মুখের ওপরে কাপড় সরিয়ে ফেলল। তখন আমার চোখের সামনে ভেসে উঠল তার অর্ধ পচা দেহ। সেকেন্ডের ভেতর আমার আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে গেল, আমার মাথা ঘুরতে শুরু করলো। এইরকম অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়লাম। তখন রিক্সাওয়ালা মুচকি হাসি দিয়ে বলল, কাজটা করবেন কিন্তু এত কষ্ট সহ্য হচ্ছে না, অনুগ্রহ করে আমাকে দাফন করুন, আমার আম্মার খেয়াল রাখবেন। এটি বলার সাথে সাথে চোখের পলকে হাওয়া হয়ে গেল রিক্সাওয়ালাটি। আমি এত কিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশের বাসার সকলে বসে আছে। তাদের সকলকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে তারা অনুসন্ধান করতে বের হলো। আশ্চর্যজনকভাবে বাঁশঝাড়ের একদম শেষে রফিকুল ইসলাম নামে একজন রিক্সা চালকের মৃতদেহ পাওয়া গেল। মুহূর্তের ভেতর খবরটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল এবং সাথে সাথে বেরিয়ে এলো রফিকুল ইসলামের মা। নিজের ছেলেকে দেখে অনেকক্ষণ কান্না করলেন। তারপর এলাকাবাসী মিলে তার দাফনের ব্যবস্থা করলেন। ঈদের নামাজের পরে তার দাফন করা হলো। তার এক সপ্তাহ পর নিজের ব্যাগ গুছিয়ে রাখছিলাম, এমন সময় কয়েক হাজার টাকা পেলাম। টাকাগুলো থেকে মনে পড়ে গেল এগুলো রফিকুল ইসলামের টাকা, মানে রিক্সা চালক ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম ওগুলো স্বপ্ন ছিল। টাকাগুলো দেখে সব ভুল প্রমাণিত হলো। টাকাগুলো মায়ের হাতে তুলে দিয়ে আসতে হবে। রাত 8টার দিকে রফিকুল ইসলামের মায়ের কাছে তার ছেলের দেয়া টাকাগুলো দিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় একটি ফাঁকা রিক্সা এসে আমার পাশে দাঁড়ালো। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য আমার জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ হলো। এখন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, কোনো রিক্সাও নেই। তখনই কোথা থেকে যেন উত্তর এলো, আমাকে খুঁজে লাভ নেই, আপনার মনের ভুল। আপনি বাসায় চলে যান, এই রাস্তা একদম ভালো না, বিশেষ করে রাতে কাউকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দিবেন না এবং নিজেও করবেন না। আমার কথা অমান্য করলে নিজের জীবন চলে যেতে পারে। মনে মনে দোয়া দরুদ পড়ে সমস্ত শক্তি দিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। আগে নিজে বাঁচি, তারপর অন্য সবকিছু দেখা যাবে। ধন্যবাদ। আমরা এখন আপনার ঘটনা শুনতেছি। সবার আগে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি সাভার থেকে এসেছি। আমার নাম শামীম হোসেন সোহান। আমি একটা প্রাইভেট কোম্পানি সিম্ফনিতে জব করতেছি। তো আমি সাভার জোন হেলথ এক্সিকিউটিভ অফিসার হিসেবে জব করতেছি সাভারে। ওকে। তো আমার যেটা ঘটনা ভাইয়া, এটা ঘটছিল 2010 সালের পয়লা বৈশাখের কিছুদিন আগে। ঠিক আছে, পয়লা বৈশাখের সময়, সে সময় এটা আমার নানু বাড়িতে ঘটেছে। এটা বাগেরহাট জেলার ফকিরহাট
থানার একটা ঘটনা, আটটাকি গ্রামে, বাকিটা আমি আর বললাম না। তো সেদিন কি ঘটছে আমি সরাসরি ঘটনায় যাবে। থ্যাংক ইউ। তো সেদিন যে ঘটছে যে গ্রামে কি হয় যে মেলা হয়, বৈশাখী মেলা হওয়ার সময় ওই গ্রামের স্থানীয়রাই ওই মেলায় স্টল দেয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের স্টল দেয়। তো আমি যখন নানু বাড়ি যেতাম, তো রাত্রেবেলা মানে চলার জন্য, ঠিক আছে, রাত্রেবেলা চলার জন্য আমাকে কি বলে যে হয় পারিবারিক লোক কেউ অথবা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কেউ মানে রাত্রেবেলা যাতে আমি ঘুরে টুরে ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি সেই কারণে আমার সাথে কিনে থাকবে। কিন্তু সেই সময়টা হয়েছে কি সবাই মেলায় ব্যস্ত থাকার কারণে তো সেদিন আর কেউ ছিল না। আমি আমাদের থেকে জাস্ট গ্রামের বাড়িতে গেছি, সবার সাথে একটু বসতে হয়, একটু কথাবার্তা বলে, ওই যে একজনের দোকান আছে মামা, আর দোকানে বসে কথাবার্তা বলে আমি বাড়ির পথে। বাড়ি কি অনেক রাত হয়ে গেছে, তো রাত প্রায় 11:30 মতো, আর গ্রামের রাত তো বুঝিনি রাসেল ভাই কিরকম। আমি বাড়ির পথে রয়েছি। তো আমাদের বাড়িতে যাওয়ার কথাটা আমি বলতেছি যে কিভাবে যেতে হয়, যে মেইন রোড থেকে একটা ইটের সলিং পড়বে। আচ্ছা, ইটের সলিং থেকে বাম দিকে গেলে আবার পাকার রাস্তা, কিন্তু দুই পাশে হলো বাগান। ইভেন কি মানে কিছু কিছু দূরে আপনার বাড়ি ঘর আছে, তারপর আমাদের বাড়ির এরিয়া শুরু হয়, আমার যে আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো আমি ওই মেইন রোড দিয়ে চলে আসছি। তখন সবকিছু নর্মাল, ঠিক আছে, সবকিছু নর্মাল ছিল। ইভেন কি বলে যে আমার কাছে সেই বলতে খুব হবে, আমার কাছে 4 টাকা ছিল, আর গ্রামে একটা চানাচুর পাওয়া যায় খুব মজার, আমি এটা খাই। তো আমি 2 প্যাকেট 2 টাকা দামের চানাচুর, মধুবন চানাচুর, এটা আমি কিনে নিলাম। মানে আমি খেতে তারপর বাসে যাবো, আর জ্যোৎস্না রাত ছিল এবং রাস্তাটা দেখা যাচ্ছিল। আচ্ছা, তো ওইখানে আমাদের ওই রাস্তাতে গ্রামের মানুষ সচরাচর বলে থাকে যে ওই রাস্তা দিয়ে মানে 2টা জিনিস, একটা হলো 2টা সাপের যাওয়া আসা আছে ওইখানে রাত্রেবেলা, আর হলো এই যে ভয়টা, প্যারানর্মাল ভয়টা। তো আমার কাছে টর্চ ছিল না, ঠিক আছে, আমি চানাচুর খেতে খেতে চাঁদের আলোতে দেখে যাচ্ছি। তো যেতে যেতে ওখানে কোনো মানে 3টা জিনিস পড়ে যে রাস্তায় যেতে, 3 রাস্তার মোড় সময় একটা কালভার্ট পড়ে, 3 রাস্তা, এবং তার কিছু দূর গেলেই তা আপনার একটা পুরানো ব্রিটিশ আমলের পুকুরে, যেটা আমাদের নানু বাড়ি, আমাদেরই পুকুর পড়ে, এবং তারপরে পুকুরের সাথে একটা আমাদের পারিবারিক কবরস্থান, আমার নানুদের কবরস্থানের অপোজিট সাইডে বিশাল একটা বাঁশ বাগান আছে, যেখান থেকে মানুষ আসলে অ্যাকচুয়ালি ভয় পায়। তো এটা অনেক আগে থেকেই শুনে আসতেছি, ছোটবেলা থেকেই। তো আমি ওইভাবে পথ ধরে হেঁটে যাচ্ছি, বাসায় যাচ্ছি। তো যখনই আমি ওই 3 রাস্তার মোড়ের কালভার্টের কাছে আসছি, হ্যাঁ, তখন ওই খুলনার ভাষা তো আর ঢাকার ভাষা তো একরকম হবে না, ডেফিনেটলি না। তো আমাকে ওইখানে ওই রকম রাত্রেবেলায় 12টার দিকে আমাকে রাত্রেবেলায় ঠিক ঢাকার ভাষায় আমাকে একজন মানে পিছন থেকে ডাকতেছে, ওই কই যাস। আমি না দাঁড়াই গেছি। তো এখানে কাজল নামে একটা মামা ছিল প্রতিবেশী, তো উনি সবসময় আমাকে পৌঁছায় দিত। আচ্ছা, তো আমি কতক্ষণ দাঁড়াই, কিন্তু ওনারা তো মেলায় ব্যস্ত, আমি তো জানি তার স্টল নিয়ে তাদের ব্যস্ত, তার স্টল করতেছে। তো আমি কতক্ষণ দাঁড়ানোর পর আমি বললাম, কে কাজল মামা? তখন কোনো অ্যান্সার আসতেছে না। তো এরপরে যাচ্ছি, যখন আমি পুকুরের কাছাকাছি, এবং একটা কনস্ট্রাকশনের বাড়ি বানাচ্ছিল একজন, ঠিক আছে, ওই রাস্তার অপোজিট সাইডে, মানে পুকুরের অপোজিট সাইডে। তো পুকুরের কাছে যখন আসছি, তখন সেম আরো ভরা কণ্ঠ যে ওই কই যা, এটা বললে তখন আমি একটু ভয় পেয়ে দাঁড়াই। যে 2 ধরনের ভয় পাই। কি মানে আমার মামারা তো এখানে রাজনীতি করে, তো এই রাজনীতি করার কারণে অনেক শত্রুপক্ষ থাকে, তাদের হামলা হইতে পারে। গ্রামে তো জানেনি, আপনার মাথার মধ্যে তখন এই সমস্ত জিনিসগুলা ঘটতেছে। আর একটা জিনিস ঘটতেছে, ওই যে ভয়টা, মানে 2টা মিলায়, মানে বলবো না কম বেশি, মানে 2টাই আমার কাছে মানে লাগতেছে। তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, প্রায় 3-3.5 মিনিট। আচ্ছা, 3.5 মিনিট চুপচাপ দাঁড়ায় থেকে একটু মানে কয়েক কদম হাঁটলে ওই যে কবরস্থানটা আর ওই বাঁশবাগানের মাঝখানে। এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের যে কবরস্থানটা আছে, কবরস্থানের অপোজিটে যে বাঁশবাগানটা, ওইখান থেকে ব্রিজের মতো করে
একটা মানে বাস গেছে যেটা কবরস্থান কিছু। তো আমি যখন কয়েক কদম পার হয়ে যখন আমি আসছি মানে কবরস্থান, মাঝখানে রাস্তা, আমি উপরে বাসটা আর ওই পাশে হলো বাঁশবাগানটা। ঠিক তখন আমাকে বললো, এই তরে না বললাম এদিকে আইতে, তুই কই যাস? এইভাবে বললে তখন এই কথাটা কিভাবে আসছে, না পিছন থেকে, না পাশ থেকে, না সামনে থেকে, না ডান সাইড থেকে, মানে চারিদিক থেকে আসলো কথাটা, আওয়াজটা চারিদিক থেকে আসলো। আর কেন যেন আমার মানে চোখটা মানে উপরে চলে গেল। ঠিক তখনই আমি দেখি কি যে ওই বাঁশের নিচে আমি দাঁড়ানো, প্রায় 12-13 ফিট উপরে বাঁশের নিচে দাঁড়ানো, আর ওই যে হাত এবং পা, হাঁটু আর হাঁটু হাত ধরে যেভাবে মানে কেউ বসে থাকে, একদম মানে বডি মিলায়। তো ওই আর ফেসটা একেবারে সমান, ফেসটা একেবারে সমান, মানে মনে হবে কি ওইখান থেকে কিছু বের হয়ে আসবে না। কিন্তু আমি যেটা দেখলাম, আমি তাকানোর পর যে মানে দেখলাম কি যে লাল, মানে কোনো চোখের মনি নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট লাল একটা রক্ত, মানে ব্লাড, জাস্ট ব্লাড, ব্লাডের চোখ, এবং জিহ্বাটা একদম রক্ত, মানে জিহ্বাটা বের হয়ে আসলো এবং টপ টপ করে রক্ত পড়তেছে। আমার গায়ে না, আমার মানে কোথায় পড়তেছে সেটা আমি খেয়াল করিনি, কিন্তু টপ টপ করে রক্ত পড়তেছে। রক্ত পড়ে থাকলে সেটা দেখে মানে আসলে আমি লাইফ ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম। তো মানে ওই সময় আমি হামাগুড়ি দিয়ে আসছিল মনে হয় আপনার হামাগুড়ি দিয়ে না, এইভাবে বসে আছে, জাস্ট মানে হাত দুটো বাঁকা করে এইভাবে বসে আছে, মানে মনে হচ্ছে কি আমার দিকে মানে আমার দিকে তাকানো সমানটা। আর ওইখান আমি যখন তাকালাম তখন ওই কালো, মানে ওই কালো থেকে চোখ মানে চোখ দুইটা লাল হয়ে গেল, আর এই জিহ্বাটা বের হয়ে আসলো। তখন আমি মানে আমি জানি না, আমি মানে ওই সময় মানে মানে সেন্সটা কিরকম ছিল আমার, আমি এটা বলতে পারবো না। জাস্ট এইটুক মনে আছে, আমি এইটুক বলছিলাম যে তুই থাক, আমি গেলাম, এটা বলে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পর আমাদের মানে ওই কেয়ারটেকার ছিল, বাড়ির দেখাশোনা করতো উনি, আমরা না থাকলে। তো ওই আমি যখনই দৌড়ায় উঠানে ঢুকছি, তখন আমি কেয়ারটেকার দেখে একটা চিৎকার করে মানে সেন্সলেস হয়ে যায়, ন্যাচারালি সেন্সলেস হয়ে যায়। এবং পরদিন ঘুম থেকে সকালে যখন উঠি তখন দেখি আমার গায়ে অনেক জ্বর ছিল। জ্বর থাকার পর এবং সবার সাথে শেয়ার করলাম বিষয়টা, মানে এই কি হয়েছে, এই ঘটনা হয়েছে, এরকম আমি দেখে ভয় পাইছি। তো সবাই বললো যে হ্যাঁ কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে, মানে আগে ভয় পাইতো, কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে। এই গেল সেই ঘটনা, সবই নর্মাল। তো তার ঠিক কিছুদিন পর আমি রাত্রেবেলা ওই জানলার পাশে বসে হেডফোনে গান শুনতো। ওইখানেই? না ওইখানে না, আমার বাসায় না ওইখানে। আচ্ছা ওইখানে, সেটাই বলছি। হ্যাঁ, গ্রামেতেই, নানু বাড়িতেই আমি জাস্ট ওই কি বলে যে গান শুনতেছি। তো এটা ঘটনা হলো ছোটবেলায় যখন আমি যে বলছিলাম যে আমি ঢাকায় ছিলাম, তো এই হাজারীবাগে, তো এখানে আমার এক দাদি ছিল, উনি মারা গেছে 2002 সালে, আর এই ঘটনাটা বলছি আমি 2010 সালের। তো কেন এটা রিলেটেড আমি এটা বলতে পারবো না, ঠিক আছে। তো আমি বসে গান শুনতেছি, তো আমাদের বাড়ি মানে জানলা দিয়ে উঠানের পরে একটা রাস্তা গেছে, এটা খালের দিক চলে যায়, বাগান দিয়ে খালের দিক চলে যায়। তো আমি মেইন রোড থেকে দেখতেছি কি যে মানে না, আমি কানে হেডফোন হঠাৎ করে, তখন বললাম যে হঠাৎ করে দেখি সব কেমন যেন গ্রে হয়েছে। আমি বুঝতে পারতেছি আপনার শার্টের কালার ব্লু, বাট কিন্তু গ্রে। আমি দেখতে পাচ্ছি মানে পাতার কালার গ্রিন, বাট গ্রে মনে হইতেছে, গ্রে। ঠিক সেই মুহূর্তে দেখি উনি একটা লাঠি ভর করে, বড় লাঠি দেখি কি স্পষ্ট তাকে বোঝা যাচ্ছে, অন্ধকার, তারপরও তাকে বোঝা যাচ্ছে সেই দাদি যে কখনোই ওই মানে বাগেরহাট, ফকিরহাট, খুলনা কোথাও যায়নি, সে হাজারীবাগে জন্ম, হাজারীবাগেই মৃত্যু। সে ওই ভর দিয়ে ওই খালের দিক চলে গেল, বাগান হয়ে খালের দিক চলে গেল। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে, মানে ওই মুহূর্তে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে আমি জাস্ট শুয়ে পড়লাম। সকালবেলা আমি আম্মুকে বললাম, আম্মু এরকম আমি দেখি। আম্মু তো বলে অ্যাজ ইউজুয়াল যে ওগুলা কিছু না, তুমি এখানে আসছো গ্রামের, তোমার পরিবেশে হচ্ছে না, তুমি ঢাকায় চলে যাও, তোমার পড়াশোনা করে তুমি ঢাকায় চলে যাও। আমি ঢাকায় চলে যাও, নর্মালি চলতেছিলাম, এমনি পড়াশোনা করা, এদিকে যাওয়া, নর্মালি চলতেছিলাম। কিন্তু এটা জাস্ট 1 বছর একটা গ্যাপ গেছে, 1 বছরের ভিতর কিচ্ছু হয়নি, নাথিং।
মানে এরকম কোনো কিছুই হয়নি, মানে যেটা মানে আমি নোটিস করব। ঠিক 2012 সালে ফ্যামিলির সাথে একটা কথা কাটাকাটি নিয়ে আমি বের হয়ে যাই বাসা থেকে। বের হয়ে যাওয়ার পর আমি আর কি বলে যে আমি আমার এক বড় ভাইয়ের বাসায় যেয়ে থাকি। তাদের বাসাটা অনেক পুরানো, অনেক পুরানো, এই মানে এটা হাজারিবাগে, এটা অনেক পুরানো। পাবেল ভাই, তো পাবেল ভাইয়ের বাসায় যেয়ে থাকি। তো অনেক কাছে শুনি পাবেল ভাই আবার একটু মানে চিকির করতো, অনেক কিছু চিকির করতো। তো পাবেল ভাইয়ের মুখে শুনতাম, আরো কয়েকজনের মুখে শুনতাম যে তাদের বাসা অনেক পুরানো, কিছু গাছগাছালি আছে, মানে গাছের বাড়ি বলতো। তো গাছের বাড়ি আছে, তো ওই কি বলে যে ওখানে অনেক কিছু অনেকে দেখে। আন্টি বলে মানে তার মা, আমার বাপের মা, উনি দেখছে, বাপের বড় ভাবি দেখছে। তো যেটা আমি দেখছি যে একদিন দেখি কি যে ওই মশারি টাঙায় ঘুমায় আছি। পুরোনো বাড়ি যেহেতু মশারির উপরটা একটু বেশি, গাছপালা আছে, তো ঘুমায় আছি, তো মশারি টাঙানো। তো দেখলাম মানে হঠাৎ করে মানে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আমি দেখি কি যে খাটো, পেটটা অনেক বড়, মানে মানে বলবো কি একদম খাটো কিন্তু পেটটা অনেক বড়। মাথাটাও মানে পেটের থেকে, মাথাটা পেটের থেকে আরো বড়। যেরকম মানে যে আন্টি আছে, আন্টির রুমে ঘুরতেছে। আচ্ছা, আমি এখান থেকে পুরনো বাড়ি তো মানে উকি দিলেই দেখা যাচ্ছে ওইরকম ঘুরতেছে। তখন আমি পাবেল ভাই মানে আমি পাবেল ভাই দেখেন ওইটা কি, পাবেল ভাই তো ঘুম, পাবেল ভাই দেখেন ওইটা কি। তো পাবেল ভাই না হাসতে হাসতে বলতেছে কি যে এরকম কিছু না, আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়। তখন আমি এই যে পুরনো এগুলো তাকে বলি নাই, শেয়ার করলাম যে হইতে পারে অনেক কিছু, কিন্তু আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়। এটা পুরানো আমলের বাড়ি, ঠিক আছে, আমাদের বাসায় এরকম অনেক কিছুই ঘটনা ঘটে, এরকম দেখা যায়। তা গেল ওইখানে ওই রকম এভাবে চলে গেল, ওইখানে থাকলাম। এরপর আর কিছু দেখলাম না। আরেকদিন যেটা হয়, আমি ওখান থেকে চলে আসলাম, একটা ম্যাচ ভাড়া করে চলে আসলাম। ম্যাচ ভাড়া করে চলে আসার পর ওই কি বলে যে ম্যাচে আমরা তিনজন ছিলাম। তো তিনজনের মধ্যে একজনের নাম ছিল সুমন। তো সে আমাদের রান্নাবান্নার বিষয়টা দেখতো, আমরা কেউ রান্না বান্না পারতাম না, সে আমাদের রান্নাবান্নার বিষয়টা দেখতো। তো সে হঠাৎ করে একদিন একদম নাই। তার বাড়ি ছিল বরিশাল। তো ওই বরিশালে আমরা এই কন্ট্যাক্ট করলাম যে আচ্ছা হঠাৎ করে সুমন বাজারে গেছে, কেন নাই, মানে বেশ কয়েকদিন পর, 4-5 দিন পর। তখন আমরা বললাম সুমন তো 2 বছর আগে মারাই গেছে। আচ্ছা, আমরা আপনার ঘটনা বাকিগুলো আরো শুনবো। মানে এখন নিশ্চয়ই অনেক প্রবলেম হচ্ছে, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরিগুলো। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো প্রথম যে ঘটনাটি বলছি, এটা একটা ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ টনার একটা ঘটনা। এটা ঘটেছিল কুমিল্লা শহরের কোনো এক বাড়িতে। তো সেটাই আমি আজকে আপনাদেরকে বলছি। তো আমার এক পরিচিত ভাই ছিল, ওই ভাইয়ের নাম ছিল কাউসার। তো কাউসার ভাই, ওনার ফ্যামিলি মেম্বার ছিল উনি আর ওনার ওয়াইফ। তো উনি কোনো এক সময় চাকরি সুবাদে কুমিল্লায় থাকতেন। এটা হয়তো 2016 সালের দিকে একটা ঘটনা। তো কাউসার ভাই উনি যে ফ্ল্যাটটায় থাকতো সেটা ছিল 3 তলা এবং ওনার ছাদটা ছিল 7 তলায়। আর ওনার বাসার ঠিক সামনেই একটা ছোট চিপাগুলি গেছে, মানে চিপাগুলিটা এমন ছিল যে রিক্সা একটা হাজার রকমের গাড়ি আসতে পারে না, ঠিক ওইগুলিটার সাথেই লাগানো ছিল একটা কনস্ট্রাকশন হচ্ছে একটা বাসা। এবং বাসা নাকি এটা খুব সুন্দর ছিল, মানে সামনে নাকি ছিল প্রায় সুন্দর বাগানের মতো বা উঠানের মতো এরকম সুন্দর ছিল, এবং ওটার সামনে একটা 1 তলা পুরানো বাসা ছিল। তো কাউসার ভাই যেটা বলে যে বাসাটা 1 তলা আগের থেকেই হয়তো করা ছিল, কিন্তু দেখি বোঝা ছিল, কিন্তু যে হয়তো উপরে টিন শেড ছিল দেখে এটা কনস্ট্রাকশন করে মানে মালিক হয়তো ছাদ ঢালাই দিবে, এরকম একটা বাসা ছিল এখানে। তো কাউসার ভাই নাকি প্রতিদিন ফজরের নামাজের পর উনি ছাদে হাঁটাহাঁটি করতেন। তো একদিন উনি হাঁটতে গিয়ে দেখছেন যে ওই বাসাটা যে একটার কাজ চলতেছিল, যে বাসাটার যা কনস্ট্রাকশনের ছাদটা ছিল, যে ছাদ ঢালের একটা কর্নারে দেখতেছে ইট সুরকি স্তূপাকারে একটা জায়গায় পড়ে আছে, এবং একটা হুজুর একটা মুরগি নিয়ে ওখানে কয়েকজন দাঁড়ায় ছিল, মানে একটা পুরুষ, মহিলা, একটা কম বয়সী মেয়ে এবং 2টা ছেলে দাঁড়ায় ছিল। ওদেরকে মুরগিটা নিয়ে ঝাড়াচ্ছে ওদের শরীরে, এবং মুরগিটা ইট সুরকির উপর জবাই করে
মানে জবাই করতেছে এবং রক্তটা দেখতেছে যে মানে কাউসার ভাই যে রক্তটা পড়তেছে এই সুটির উপরে। তো কাউসার ভাই দেখি একটু অবাক লাগে, উনি অতটা গুরুত্ব দেন। উনি বাসায় এসে পড়ে এবং সেদিন সকালে ওনার ওয়াইফকে বলে যে আমি এরকম দেখছি যে ইটসুকির উপর একটা লোক এরকম মুরগি জায়গায় জবাই দিল সকালবেলা, বুঝলাম না। তা আবার হুজুর, আবার এটা বুঝলাম যে এটা মনে হয় ঝাড়ফুঁক দিতেছে, একটা ফ্যামিলির মেম্বারের অনেক ছিল, ওইটা ঝাড়ফুঁক দিচ্ছে দেখলাম। তো ভাবিও মানে আলি ওই কাউসার ভাইয়ের ওয়াইফ ওইটা ততটা গুরুত্ব দেয় না, বলে দেখছো আর কি হয়েছে। আর তার একদিন 2 দিন পর নাকি কাউসার ভাই আবার উপরে গিয়ে সেম জিনিস দেখতেছে, যেরকম ওই ফজরের পরে 6টা 6:30 এরকম সময় এই জবাই দিচ্ছে মুরগিটা। এরকম যখন হচ্ছিল তো তসলিম সাহেবের মানে যে ব্যবসা ছিল ওই ব্যবসা লস, মেয়ের পিছনে অনেক টাকা ঢালছে। তো টাকা ঢালার পরে তসলিম সাহেব ঠিক করে যে ওনার যে এরকম এই জায়গায় যে ওনার যে জায়গাটা আছে সেই জায়গায় তো কোনো এক সময় হসপিটাল ছিল, হসপিটাল ভেঙে হয়তো হোটেল করছিল, হোটেলটা এখন নাই। তো ওনার চিন্তা যে এখানে একটা বাড়ি করবে বা যেটাই করার করবে করে এখানে মানে করে উনি ওটা দিয়ে ইনকাম সোর্স ওনার থাকবে, যে বাড়ি করলে কিছু ফ্ল্যাটের থেকে ভাড়া পাবো। তো তসলিম সাহেবের নাকি এই যে বাড়ি করবে এখানে, এটার জন্য ওনার দেখতেছে রেগুলার বাধা বিপত্তি লেগেই থাকে। তো উনি এক হুজুর ছিল একার, হুজুরকে এনে বলতেছে যে হুজুর দেখেন আমি তো এরকম বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে পড়তেছি, এখানে আমি কিছু এর আগে 2বার কাজ ধরতে গেছিলাম, মানে একটা হসপিটাল করছিলাম, এখানে তো এরকম সমস্যা হইলো, এক পেশেন্ট মারা গেল, এটা সমস্যা হয়েছিল, তারপরে হোটেল দিলাম, এক মিসের সুইসাইড করলো, যেটাই হওয়ার হয়েছে, এখন আমি একটা বাড়ি করতে চাই এখানে। তো আপনি যদি কিছু মনে না করেন আমার এই বাড়িটা যেহেতু বাড়িটা করবো, আপনি একটা কোরআন খতম দিতে চাই সামনে বাসা যে সামনে উঠানের মতো জায়গাটা আছে, এখানে একটা কোরআন খতম দিব, আর আপনি একটু দোয়াদত করে বাসাটা একটু ঝাড়ফুঁক দিয়ে দিবেন আমার এই জায়গাটা থেকে, আমি এখান থেকে কাজ শুরু করব। তো ওই তসলিম সাহেব নাকি এরকম কাজ করার পরে ওনার নাকি ওই কাজ শুরু করবে, মানে হুজুর ঝাড়ফুঁক বা কোরআন খতম দিয়ে গেছে, কাজ শুরু করবে। ঠিক কাজ শুরু করার কয়দিন পরেই একটা বাধা হয় যে ওনার যে এরকম একতলা ছাদ ঢালাই দিবে, এই ঢালাইয়ের মধ্যে রডের মধ্যে নাকি একবার কারেন্ট এসে যায় এবং একটা মিস্ত্রি নাকি কারেন্টে শর্ট খেয়ে মানে একবার আধমনা হয়ে গেছে, এমন একটা অবস্থা, মানে এখানেও বাধা। তো তখন ওই তসলিম সাহেব আবার এই হুজুরকে বলে যে হুজুর দেখেন আপনি তো এলাকায় খুব নাম করা হুজুর, হুজুর কোন এলাকায় ছিল এটা আমি বলতেছি না, আমাকে আসার ভাই বলছিল, ওনাকে বলছে ওইটা কুমিল্লা খুব একটা পপুলার জায়গা এবং পপুলার হুজুর, উনি এখনো অনেক নাম করা হুজুর একজন। তো একটু বলে রাখছি, কুমিল্লায় যারা থাকেন তারা হয়তো চিনবেন যে কুমিল্লার টমসন ব্রিজ নামে একটা জায়গা আছে, ওইটার আশেপাশে হুজুরটা থাকতো, এখনো থাকে। তো যাই হোক ওই ঘটনায় চলে যাচ্ছে আবার। তো এই হুজুর যখন মানে তসলিম সাহেব যখন এই ঘটনাটা ওই হুজুরকে বলে, তো হুজুর বলতেছে যে ঠিক আছে আপনার জায়গায় আমি যাব আর দেখি। হুজুর নাকি ওই জায়গায় যাওয়ার পরে মানে বলতেছে যে দেখেন এরকম তো আসলে সচরাচর হয় না, অনেকে হয়তো যদি কখনো তাবিজ কুফরি করে তাহলে হয়তো এই সমস্যাটা হয়, তো আপনি তোকে তাবিজ কুফরি করার কথা না, তো তবুও মনে হয় যদি কেউ করে থাকে, আপনি বলতেছেন যে আপনার ফ্যামিলি করতে, আপনার মেয়ে অসুস্থ, আপনার ফ্যামিলি করতেও বাধা বিপত্তি আছে, বা আপনি বাড়ি করতে গেলে বিভিন্ন সময় এরকম হোঁচট খাচ্ছেন, সমস্যা হচ্ছে, তো এক কাজ করেন আপনি বাড়িটা যখন এরকম ফার্স্ট ফ্লোর এই একতলাতে কাজ শুরু করলেন, এই ঢালাই কাজটা যে করবেন, এটা আসলে একটা উপায় আছে, যে উপায়টা হচ্ছে যে আসলে আপনি কি তাবিজ কুফরি করছে নাকি এটা মানে এটা বুঝতে পারবো একটা কাজ করলে। কাজটা হচ্ছে এরকম যে আপনি পার্বত্য জেলার কোন একটা পাহাড়ের নাম বলে এই পাহাড়ে এরকম একটা মুরগি আছে, ওটা কোনো একটা জাতের মুরগি, আপনি এই মুরগিটা 30 পিস নিয়ে আসবেন যেভাবেই পারেন, যত দামি হোক, এবং দরাদরি করবেন না, এক দামে ওই মুরগিগুলো কিনে নিয়ে আসবেন, যেই দামে বলুক মালিক সেই দামে নিয়ে আসবেন, এবং কোন জায়গা থেকে আনতে ওইটা আমি আপনাকে বলে দিব। এবং যেটা করতে হবে, মুরগিটা আনার পর 1 দিন পর পর এখানে এই যে ইট সুরকিদের ঢালাইটা দিবেন, সেখানে মুরগিটা জবাই দিয়ে এই মুরগির রক্তটা এখানে ফালাইতে হবে, এবং মুরগিটা যখন জবাই দেওয়ার পর সম্পূর্ণ রক্ত চলে যাবে, এই মুরগিটা আপনার বাসায় খেয়ে ফেলবেন। এটা বলার পরে তখন যেটা হয় যে এরকম ওই বুয়া বলে আর কি, মানে ছোটা বুয়া ওই কাউসার ভাইকে বলে যে দেখতেছেন না যে ডেলি মুরগি জবাই দেয়, এইটাই হলো এই কাহিনী। তো স্টোরিটা এখানেই মোটামুটি একটু পর্যন্ত প্রথম পার্ট শেষ। তো কাউসার ভাই উনি এটা বুয়ার কাছ থেকে শোনার পর ওনার একটু অবাক লাগে, এটা আবার কি ধরনের কাজ, মুরগি জবাই দেয় ছান্ডালে করতে গেলে বোকা টোকা নাকি, উনি প্রচুর একটা দূরত্ব দেয় না। তো তার কয়েক মাস পর নাকি রমজান মাস, তো কাউসার ভাই উনি সেহরি খেয়ে উনি মানে
বারান্দায় বসছিল, যে মা ফজর আজানের বিয়ে অপেক্ষা করছিল। তুমি হঠাৎ করে খেয়াল করি যে বাসা যেখানে কনস্ট্রাকশন কাজ চলতেছিল উনি ওখানে দেখতেছে, মানে উনি কাউসার ভাই কিন্তু বুয়াই ঘটনাটা বলার পর কয়েকদিন দেখছে যে পুলিশ যাবে, তারপর আর দেখে নাই। তারপর তারপর এই তো রমজান মাসে উনি এরকম ছায়া একদিন বসে আছে সেহরি খাওয়ার পরে, তুমি দেখতেছে 10-15 জন লোক ওই কনস্ট্রাকশন যে চলতেছে যে বাসাটা ওটার সামনে, মানে এরিয়াটার মধ্যে বই বললাম না যে সামনে একটু উঠানের মতো সুন্দর বাগানের মতো সুন্দর জায়গা আছে, ওইখানে ওরা কি জানি মাটি খুঁড়তেছে। এবং এর মধ্যে 2-1 হুজুরের মতো ছিল, মাটি খুঁড়তেছে। এবং একটা ও মহিলাও ছিল, প্রাপ্তবয়স্ক লোকও 2-1 ছিল। তো এটা দেখার পর উনি ওনার ওয়াইফকে ডাকে বলছে, দেখো এখানে কি করতেছে এত ভোরবেলা, চারপাশে তো এখন অন্ধকার, বুঝলাম না কিছু। তোর বউ বলতেছিল বুঝলাম না কেউ কি মারা গেছে নাকি দাফন দিবে, এরকম টুপি পরা কেন 2-1 এই ফদনের সময়। তো এটা আমাদের কৌতূহল জাগে। তো ওনার মানে কসার ভাই ওয়াইফ বলতেছে ঠিক আছে খালা আছে যে হুয়ারে ওরা জিজ্ঞেস করবো কি, বাদ দাও বারান্দার থেকে না এসা করো। তো কাউসার ভাই উনি ফজরের নামাজ পড়ার পর প্রায় 1 ঘন্টা খানিক পরও দেখতেছি এখানে এরকম লোক দাঁড়ায় আছে, উনিও ততটা গুরুত্ব মানে না দিয়ে উনি শুয়ে পড়ে। তো তার মানে সেদিন আর বুয়ার সাথে কথাবার্তা হয় না, তার 2-3 দিন পর, আমার বুয়াও সে সময় আসে না, 2-3 দিন পর আসে। আসার পর ওইরকম সাপ্তাহিক ছুটি। তো কাউসার ভাইয়ের ওয়াইফ আর কাউসার ভাই সেই খালাকে জিজ্ঞেস করছে, মানে ছোটা বুয়াকে জিজ্ঞেস করতেছে, খালা কিছু মনে করবেন না, আপনাদের কি বাসায় কি হইলো, কে কি মারা গেছে নাকি? কয়েকদিন আগে দেখলাম, 2 দিন আগে দেখলাম যে এরকম মাটি খুঁড়তেছে, অনেক লোকজনের সমাগম, 10-15 জন লোকের সমাগম এই ভোরবেলা, কি সমস্যা? তো সেই খালা বলতেছে যে মামা ঘটনা তো আরো ঘটছে, ঘটনাটা হচ্ছে এরকম যে আপনি তো দেখছিলেন যে মুরগি জবাই দেয় বা এরকম, এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, মানে 30টা মুরগিতে জবাই দেওয়া হয়ে গেছিল ওই তসলিম সাহেবের। তো জবাই দেওয়ার পরে তারপরে ওই হুজুর তসলিম সাহেবকে বলতেছে যে দেখেন মুরগি জবাই দিয়েছেন, সবই দিয়েছেন ঠিক আছে, বাড়ির কাজ শুরু করতেছেন তাও ঠিক আছে, কিন্তু আপনার এই বাড়িটার মধ্যে যেটা বুঝলাম যে একটা এই যে এরিয়াটা আছে বাড়ির, এটা নাকি প্রায় 8 কাঠা না 10 কাঠা জমি ছিল, বলছে এর ভিতরে একটা তাবিজ গাথা আছে এবং আপনি একজনকে তাবিজ করছে। আমি যেভাবে বুঝতে পারছি তাবিজ করছে। তো আপনি যেটা করেন এই তাবিজের বানটা খুলতে হবে, এটার ব্যবস্থা করেন, এবং আপনি চিন্তা করেন যে আপনার সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে নাকি যে আপনাকে তাবিজ করতে পারে, আপনি আমাকে জানাবেন। কিন্তু ছোটো বড়টা বলতেছে আর কি এই ঘটনাটা। তো তসলিম সাহেব নাকি খুব চিন্তায় পড়ে যায়, এবং ওই হুজুর এটাও বলে যে দেখেন এমন হইতে পারে যে আপনার মেয়ে যে অসুস্থ বা এই বাড়ি যে আপনি কাজ কোনোভাবেই করতে পারতেছেন না, হচ্ছে কাজ, এই তাবিজের বানটা খুললে সব সমস্যার সমাধান হইতে পারে। তখন তসলিম সাহেব ঘটনার প্রসঙ্গে বলে যে দেখেন এক হইতে পারে আমার এক সৎ ভাই আছে, সে করতে পারে, কিন্তু সে তো এটা করার কথা না। হুজুর বলতেছে যেটা আমি আপনাকে বলতাম কিন্তু বলি নাই, আসলে আপনার ফ্যামিলি মেম্বারই কেউ একজন আপনাকে তাবিজ করছে, আমি জাস্ট আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম যে আপনি কারো সন্দেহ করেন। হুজুর বলতেছে যদি আপনি আপনার সৎ ভাইকে সন্দেহ করেন, সৎ ভাইকে গিয়ে সরাসরি বলেন যে তুমি আমার ফ্যামিলির নামে বা আমার এই জায়গা নিয়ে তাবিজ করছো, তাবিজের বান খুলুন, না তোমার ক্ষতি হবে, মানে আপনি তীব্রভাবে মানে আপনার মধ্যে আপনি ঝাড়ি দিয়ে বলবেন, আপনার বড় ভাই হিসাবে আপনি আপনার ছোট সৎ ভাইকে আপনি বলবেন। তো তসলিম সাহেব বলতেছে যে আমি কীভাবে বলবো এটা, তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে। তো উনি এরকম হুজুরের পরামর্শে ওই ওনার যে ভাই আছে মোস্তফা, ওনার বাড়িতে গিয়ে এরকম বলে যে তুমি তোমার সাথে সম্পর্ক নেই ঠিক আছে, তুমি একটা তাবিজ করছো, আমি জানি হুজুরের মাধ্যমে জানছি, এখন তুমি তাবিজটা যেমনি পারো তাবিজটা কীভাবে এটা বান খুলবে এটা খোলার ব্যবস্থা করো। তখন তসলিম সাহেবকে নাকি মোস্তাফা অপমান করে বের করে দেয় যে আমি কোনো তাবিজ করি না, তুই আমার হাত থেকে বেরো, তুই দোকানে করে বের করে দেয়। সেই মুহূর্তে তসলিম সাহেব এটাও থ্রেট দিয়ে যায় ওনার ওই মোস্তফা সাহেবকে, যে বলতেছে যে তুই আমার ছোট ভাই, তুই আমার সাথে তুই বের করলি, তো তুই কীভাবে ঠিক থাকোস আমি এটাও দেখবো, এবং আমি তোকে বলে যাচ্ছি তুই যদি এই তাবিজের মান না খুলিস তাহলে আমার যে এরিয়ার মধ্যে তুই তাবিজ মানে পুঁতেছিস, তো ওই এরিয়াটা আমি যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু তুই বা যে তাবিজ করছে তার কিন্তু ক্ষতি হবে, তুই সাবধানে থাকবি। এবং আমি যে হুজুরদের কাজ করাইতেছি সেই হুজুর আমাকে কথা বলে দিছে। তো এটা শোনার পরে মোস্তফা বলে যে যা যা খুশি কর, কি যা তুই কি বন্ধ করবি বন্ধ কর তোর জায়গা। তারপর নাকি সেই মুহূর্তে মোস্তফা সাহেবের শাশুড়ি এবং ওনার ফ্যামিলির সাথে শাশুড়ি থাকতো। মূলত ঘটনাটা হচ্ছে এরকম যে মোস্তফা সাহেবের শাশুড়িকে দিয়ে নাকি এই মোস্তফা সাহেব এই জায়গাটা তাবিজ টোনা করেছিল মূলত, আর মোস্তফা সাহেবের শাশুড়ি নাকি উনি নাকি এরকম তাবিজ টোনা করতো।
এবং ওনার বউয়ের পরামর্শে, মানে মোস্তফা সাহেবের বউয়ের পরামর্শে ওনার শাশুড়ি তাবিজটা এখানে করে। তখন তোমার শাশুড়ি কথাটা শুনে মোস্তফা সাহেবকে বলতেছে যে বাবা, যেটা হওয়ার হয়েছে তোমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো, কারণ তাবিজ তো আমি করছি, যদি এই তাবিজ না বান খুললি তাহলে কিন্তু ক্ষতি আমার হবে, আমি সমস্যায় পড়বো। তুমি যেমনি পারো তুমি এই তাবিজের ব্যবস্থা করো, মানে এই তাবিজটা করার জন্য আমার অনুমতি দাও, আমি তাবিজটা খুলে ফেলবো, আমি এর মধ্যে নাই। তখন মোস্তফা সাহেব খুব ঝাঁঝারি করেছে, আপনি এতদিন অল্প দিয়ে ভয় পেয়ে যান, কিছুই হবে না, ও যা যা বলা করুক গিয়ে, আপনি কিছুই হবে না, আপনি আপনার মতো থাকেন। তখন এর ঠিক কয়েকদিন পরেই নাকি একদিন, মানে সকালবেলা নাকি মোস্তফা সাহেবের শাশুড়ি ঘুমতে করতে যাবে, ওনার নাকি মাজা, কোমরের মাজার পর থেকে একবারে পা পর্যন্ত কাজ করতে পারে না, উঠতে পারতেছে না, উনি নাকি চিল্লাচিল্লি শুরু করে দেয়। এবং ওনার মানে মেয়েকে বলে, মোস্তফা সাহেবের মানে ওয়াইফকে বলে যে মা দেখ আমার কি সমস্যা হচ্ছে, আমি তো পারতেছি না কিছু করতে, আমার কি সমস্যা, আমি মানে এরকম চিল্লাচিল্লি কান্নাকাটি যখন করে তখন নাকি মোস্তফা সাহেব এসে বলে ডাক্তার দেখো কি হয়েছে। ঘরে ডাক্তার আনে, ডাক্তার ওষুধ দেয়, যে একদিন পর মানে এরকম ওষুধ খেয়ে নাকি কোনো সমাধান হয় না। তখন ওই মোস্তফা সাহেবের শাশুড়ি বলে যে দেখো মোস্তফা, সমস্যাটা মনে হয় তোমার ভাই ঘটাইছে, সে মনে হয় বাড়ি বন্ধ করে দিছে হুজুরকে দিয়ে, এই জন্য ওই বাড়ির মধ্যে কিন্তু মানে বাড়ি বন্ধ করেছে, ওই জায়গাটা মানে বন্ধ করে দিছে, এই জন্য মনে হয় কোনো ক্ষতি আমার হচ্ছে, কারণ তাবিজটা তো আমি করছিলাম। এখন যেমনি পারো তুমি তোমার ভাইয়ের কাছে গিয়ে মাপ চাও, বাড়ি ছুটে বাড়ির বানটা বন্ধটা ভাঙাতে বলে, এবং আমি তাবিজ কোথায় আছে আমি বলে দিব। তো মোস্তফা সাহেবকে ওনার বউ প্রেশার দেয়, বলতেছে দেখো মা যেটা বলছে করো, একটু যদি মা সুস্থ হয় তাহলে সমস্যা কি, আর এত বছরের দ্বন্দ্ব তোমাদের, এটা তো এখন ঝুলাই রেখা লাভ নাই। এদিকে তসলিম সাহেব যেটা করছিল হুজুরকে দিয়ে, হুজুর যে এই বাড়িটা বন্ধ করে দিছে, হুজুর নাকি তসলিম সাহেবকে বলছিল দেখেন এই এরিয়ার মধ্যে কোন একটা জায়গায় তাবিজটা যেহেতু আছে, এটা দ্রুত খোলার ব্যবস্থা করেন, কারণ এটা যদি বেশি বড় শিকড় হয়ে যায়, কারণ বাসা যখন বন্ধ করা, এক জায়গাটা যখন বন্ধ করা হয়েছে, আমি যে বন্ধ করছি, এখন কিন্তু তাবিজের মধ্যে শিকড় গজাবে, যে শিকড় গজার একটা সাইজ আছে, যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, যারই হোক, হোক আপনার ফ্যামিলির হোক বা আপনার ভাইয়ের ফ্যামিলির হোক, ক্ষতি হবে। তো যাই হোক, এখন তার দু একদিন পরে নাকি ওই মোস্তফা সাহেব ওনার শাশুড়ির কথা শোনার পর ওই মুস্তাসিম সাহেবের কাছে গিয়ে বলে যে হ্যাঁ তাবিজটা এরকম করছিলাম, তো তাবিজটা কোথায় আছে তোমার বলবো। তো ওনার শাশুড়ি নাকি মোস্তফা সাহেবকে বলে দিয়েছিল যে দেখবো একটা আম গাছ আছে, আম গাছের ঠিক বাম পাশে একটা জায়গা আছে, ওইখানে 3 হাত নিচে এই তাবিজটা, আমি যেভাবেই হোক, কোনো জিন হোক বা যেটা হোক, এটা দিয়ে আমি তাবিজটা পেতে রাখছিলাম সেই তোমাদের সেই দ্বন্দ্বের সময়, দ্বন্দ্বের পর থেকে। তো এখন পরে ওই বুয়া বলতেছে, মানে ছোট ওই কাউসার ভাইকে বলে যে তুমি আপনি যে দেখলেন না মা, যে কয়েকদিন আগে, যে 2-3 দিন আগে যে 10-15 জন এখানে ছিল, ওরা এটা তাবিজটা তুলতে আসছিল ভোরবেলা, ওদের নিয়ম নাকি ছিল যে তাবিজটা ভোরবেলা তুলতে হবে। আর যে টুপি পরা একজনকে দেখছেন, এগুলা হুজুর ছিল এবং মাদ্রাসার কিছু ছাত্র ছিল, ওদেরকে তোলাইছে, এবং এটা তোলাতে অনেক কষ্ট হয়েছে। এবং হুজুর তোলার পর বলছিল যে শিকড়টা এতই বড় হয়েছিল, যদি 10-15 দিন সময় বেশি লাগতো তাহলে নাকি মোস্তফা সাহেবের শাশুড়িরও ক্ষতি হতো, এদিক দিয়ে ওই তসলিম সাহেবের মেয়েও নাকি এমন হতো যে মারাও যেতে পারতো। তারপর যাই হোক, ওই শিকড় বা তাবিজ যেটাই হোক, এটা তো তুলেই ফেলে, এবং 2 ভাইয়ের মধ্যে নাকি হুজুর পরে বলে যে দেখেন বাঁচবেন এবার কয়দিন, মানে মিলমিশ করে দেয় ওই হুজুর ওই 2 ভাই তসলিম সাহেব এবং মোস্তফা সাহেবের মধ্যে। এবং অবাক করা বিষয় হচ্ছে এটা, ওই বুয়া বলে যে এই তাবিজটা যেদিন ছুটানো হয় তারপরের থেকে নাকি অল্প অল্প কথা বলা শুরু করছে ওনার ওই তসলিম সাহেবের মেয়ে, যে আগে থেকে বাক প্রতিবন্ধী বা অসুস্থ হয়ে গেছিল, এবং ওনার শাশুড়িও নাকি যে মাদার যে সমস্যা ছিল নাকি আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো কাউসার ভাই এই ঘটনাটা শুনে আমাকে বলে যে ভাই আমি তো এরকম ছিলাম আরো 3-4 মাস, তো যখন আমি ওই এরিয়া 3-4 মাস বা ভাই 3-4 মাস ছিলাম, তখন আমি ওই বুয়ার কাছ থেকেই শুনি যে মেয়েটা নাকি পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল, তসলিম সাহেবের মেয়েটা নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল, এবং ওই মোস্তফা সাহেবের শাশুড়ি নাকি সুস্থ হয়ে গেছিল। তো কাউসার ভাইটা আমাকে বলে যে ভাই ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ কুফরি কি, আমি ওইটা দেখেই বুঝছিলাম, আর আমি বুঝলাম না যে একটা ব্ল্যাক ম্যাজিক কতটা খারাপ হইতে পারে। তো এটাই উনি আমাকে বলে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।